একটা পাহাড়ি এলাকা, নাম কালোডাঙ্গা উপত্যকা। চারদিকে ঘন জঙ্গল, দিনের বেলাতেও যেখানে আলো ঠিকমতো মাটিতে পৌঁছায় না। আর সেই জঙ্গলের মাঝখানে পড়ে আছে একটা পুরনো পরিত্যক্ত লৌহ খনি, যেটাকে সবাই বলে ৭ নম্বর গহ্বর। বাইরে থেকে দেখলে মনে হবে বহু বছর ধরে বন্ধ, কিন্তু গ্রামের মানুষ জানে ওখানে এখনো কাজ চলে। শুধু যারা কাজ করে তারা আর মানুষ নয়। আমরা যারা খনিতে কাজ করি, আমরা অন্ধকারকে ভয় পাই না, কারণ অন্ধকার আমাদের প্রতিদিনের সঙ্গী। কিন্তু একটা অন্ধকার আছে যেটা শুধু আলো না থাকলে হয় না। ওটা হয় তখন যখন কোনো জায়গায় আলো ঢুকতেই চায় না। এই কথাগুলো বলেই আমি শুরু করেছিলাম সেই রাতের গল্প। আমার নাম সুমন হাসদা। এই কালোডাঙ্গার কাছেই আমার জন্ম। বাবা ঠাকুরদার মতো আমিও খনির শ্রমিক। আমার সংসারে আছে আমার মা আর ছোট ভাই রিজু। জীবনটা খুব সাদামাটা, কিন্তু সেই এক রাত সবকিছু বদলে দিয়েছিল। ঘটনাটা ঘটেছিল বর্ষার সময়। টানা কয়েকদিন বৃষ্টির পর খনির একটা বড় অংশ ধসে পড়ে। কোম্পানি খনি বন্ধ করে দেয়। কাজ নেই, রোজগার নেই, ঘরে খাবার নেই, মায়ের ওষুধ কেনার টাকাও নেই। তখন আমি, আমার ৩ বন্ধু বিকাশ, লালটু আর নাসির ঠিক করলাম, যা হোক রাতে লুকিয়ে খনিতে ঢুকব, কিছু লোহা তুলে এনে বিক্রি করব, না হলে না খেয়ে মরতে হবে। সেই রাতটা ছিল অমাবস্যা। চারদিক একদম অন্ধকার। আমরা টর্চ হাতে চুপচাপ খনির গেট টপকে ভেতরে ঢুকে পড়লাম। খনির ভেতরে ঢুকতেই প্রথমেই একটা অদ্ভুত ব্যাপার টের পেলাম। বাতাসটা অস্বাভাবিক ঠান্ডা, আর একটা পচা লোহার মতো গন্ধ, যেন বহুদিন ধরে কেউ এখানে শ্বাস নেয়নি। আমরা ধীরে ধীরে ভেতরে এগোতে লাগলাম। হঠাৎ একটা শব্দ খুব দূর থেকে ভেসে আসছে, ঠক ঠক ঠক, যেন কেউ পাথরে হাতুড়ি মারছে। নাসির থেমে গেল, বলল, শুনছিস, এই খনিতে তো কেউ নেই, তাহলে এই শব্দটা কার? আমরা সবাই কান পেতে শুনলাম। হ্যাঁ, শব্দটা সত্যিই আছে, আর সেটা ক্রমশ কাছে আসছে। শব্দটা আসছিল একটা পুরনো টানেল থেকে, যেটা বহু বছর আগে সিল করে দেওয়া হয়েছিল, কারণ সেখানে একবার ৬০ জন শ্রমিক একসাথে মারা গিয়েছিল। আমরা ৪ জন একে অপরের দিকে তাকালাম, ভয় পাচ্ছিলাম, কিন্তু কৌতূহলটা ভয়ের চেয়েও বড় হয়ে উঠেছিল। আমরা ধীরে ধীরে সেই টানেলের দিকে এগোলাম। দেখলাম লোহার গেটটা ভাঙা, ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছে, আর সেই ঠক ঠক শব্দটা এখন একদম পরিষ্কার। আমরা টর্চ জেলে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই মনে হলো যেন আমরা অন্য এক জগতে চলে এসেছি। দেয়ালে ভেজা শ্যাওলা, আর তার উপর সারি সারি হাতের ছাপ, ছোট ছোট বড় বড়, সবগুলোই লাল, যেন রক্ত দিয়ে কেউ ছাপ রেখে গেছে। আমরা স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ পেছন থেকে একটা কান্নার আওয়াজ এলো। আমরা ঘুরে দেখি একটা ছোট ছেলে, বয়স ৫-৬ বছর, ধুলো মাখা শরীর, চোখ দিয়ে জল পড়ছে। লালটু এগিয়ে গিয়ে বলল, তুই এখানে কি করছিস? কিন্তু ছেলেটা কিচ্ছু বলল না, শুধু হাত তুলে সামনে দেখালো। আমরা ছেলেটার দেখানো দিকে এগোলাম। কিছু দূর যাওয়ার পর একটা বড় চেম্বারে ঢুকলাম, আর যা দেখলাম সেটা আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। সেখানে ৪০-৫০ জন মানুষ হাঁটু গেড়ে বসে আছে, সবাই খনির শ্রমিকের পোশাকে, কিন্তু তারা একদম নড়ছে না, যেন পাথর হয়ে গেছে। তাদের চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। আর তাদের সামনে বসে আছে একটা বিশাল দানব, অর্ধেক মানুষ অর্ধেক জন্তু। তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো, হাতে একটা বিশাল লোহার হাতুড়ি, আর সে একটানা পাথরে মারছে, ঠক ঠক ঠক। ঠিক তখনই সেই ছোট ছেলেটা হঠাৎ হাসতে শুরু করল। তার মুখটা বিকৃত হয়ে গেল, চোখ কালো হয়ে গেল। সে ফিসফিস করে বলল, নতুন লোক এসেছে। হঠাৎ বিকাশ চিৎকার করে উঠল। আমরা দেখি তার শরীর ধীরে ধীরে শক্ত হয়ে যাচ্ছে, সে নড়তে পারছে না, সে সেই পাথর হয়ে যাওয়া লোকগুলোর মতো হয়ে যাচ্ছে। আমরা বুঝলাম আমরা একটা ভয়ঙ্কর ফাঁদে পড়েছি। আমি, নাসির আর লালটু আর এক মুহূর্ত দাঁড়ালাম না। আমরা দৌড়াতে শুরু করলাম, পেছনে সেই দানবের গর্জন আর অজস্র মানুষের গোঙানি। আমরা কোনো মতে খনি থেকে বেরিয়ে এলাম, হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়লাম, কিন্তু বিকাশ আর ফিরল না। পরের দিন আমরা এক বৃদ্ধ তান্ত্রিকের কাছে গেলাম। তার নাম ধনঞ্জয় তান্ত্রিক। তিনি সব শুনে বললেন, ওটা কোনো সাধারণ ভূত নয়, ওটা এক প্রাচীন খনি রক্ষক, যে লোভীদের নিজের দাস বানায়, আর তার শক্তি আছে তার হাতুড়িতে। ওটা ধ্বংস করতে পারলেই সব আত্মা মুক্তি পাবে। আমরা ঠিক করলাম আবার যাব, এবার লড়াই করতে। পরের দিন আমরা আবার সেই খনিতে ঢুকলাম, সবকিছু আগের মতোই, সেই শব্দ, সেই অন্ধকার। আমরা প্ল্যান অনুযায়ী কাজ করলাম।
নাসির আর লালটু দানবটাকে বিভ্রান্ত করল। আমি আগুন জ্বালানো ভেষজ ছুঁড়ে মারলাম। দানবটা চিৎকার করে উঠল, তার হাত থেকে হাতুড়িটা পড়ে গেল। আমি সেটা তুলে নিয়ে দৌড়াতে শুরু করলাম। খনি থেকে বেরিয়ে আমি পাহাড়ের দিকে দৌড়ালাম। সূর্য তখন উঠতে শুরু করেছে। পেছনে দানবটা তেড়ে আসছে, তার গর্জনে চারদিক কেঁপে উঠছে। আমি প্রাণপণে দৌড়াতে লাগলাম। শেষ মুহূর্তে সূর্যের প্রথম আলো পড়তেই সেই হাতুড়িটা ভেঙে চুরমার হয়ে গেল, আর পেছনে দানবটা ভয়ঙ্কর চিৎকার করে ধীরে ধীরে ছাই হয়ে গেল। আমি পেছনে তাকিয়ে দেখি সেই পাথর হয়ে যাওয়া মানুষগুলো ধীরে ধীরে মুক্তি পাচ্ছে। বিকাশও একবার আমার দিকে তাকিয়ে হালকা হাসল, তারপর সে অদৃশ্য হয়ে গেল। সব শেষ হয়ে গেছে, কিন্তু আজও আমি রাতে ঘুমাতে পারি না, কারণ মাঝে মাঝে এখনও আমি সেই শব্দটা শুনি। কালোডাঙ্গা উপত্যকা সেই ঘটনার পর আমি ভেবেছিলাম সব শেষ। খুনি রক্ষক ধ্বংস হয়েছে, বিকাশ সহ সব আত্মা মুক্তি পেয়েছে, আর কখনো সেই অভিশপ্ত ৭ নম্বর গহ্বরের দিকে তাকাতেও হবে না। কিন্তু আমি ভুল ছিলাম, ভীষণ ভুল। কারণ কিছু অন্ধকার একবার জেগে উঠলে পুরোপুরি কখনোই মরে না। ঘটনার প্রায় ৩ মাস পর বর্ষা কেটে গেছে, জীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল। আমি আবার অন্য একটা ছোট খনিতে কাজ পেয়ে গেছি। মাও একটু সুস্থ, সবকিছু যেন ঠিকঠাক চলছিল। কিন্তু সেই সময় থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। প্রথমে আমি ভাবলাম এটা আমার মনের ভুল, কিন্তু পরে বুঝলাম এটা তার চেয়েও ভয়ঙ্কর। প্রথম রাতেই আমি সেই শব্দটা আবার শুনলাম, ঠক ঠক ঠক। আমি ঘুমের মধ্যে শুনছিলাম, যেন খুব দূর থেকে কেউ পাথর ভাঙছে। আমি চমকে উঠে বসে পড়লাম। চারদিকে নিস্তব্ধতা, শুধু জানলার বাইরে বাতাসের শব্দ। আমি নিজেকে বুঝিয়ে আবার শুয়ে পড়লাম। কিন্তু পরের রাতেও, তারপরের রাতেও একই শব্দ, একই ছন্দ, যেন কেউ আমাকে ডাকছে। কয়েকদিন পর নাসির আমার কাছে এলো। তার মুখ ফ্যাকাশে, চোখের নিচে কালি। সে ফিসফিস করে বলল, তুইও কি শুনছিস? আমার বুক কেঁপে উঠল। আমি কিছু বলার আগেই সে বলল, আমি রোজ রাতে একই শব্দ শুনছি, আর শুধু শব্দ না, আমি ওদেরও দেখছি। আমি চমকে উঠলাম। ওদের মানে? নাসির কাঁপা গলায় বলল, যারা সেই খনিতে ছিল তারা তারা এখনো আছে। আমরা ঠিক করলাম লালটুর সাথে কথা বলবো, কিন্তু লালটুর বাড়িতে গিয়ে যা শুনলাম সেটা আমাদের আরও ভয় পাইয়ে দিল। লালটু ৩ দিন ধরে নিখোঁজ, কেউ জানে না সে কোথায় গেছে। তার মা কাঁদতে কাঁদতে বলল, ও রোজ রাতে ঘুমের মধ্যে উঠে বাইরে চলে যেত, বলতো কেউ তাকে ডাকছে। আমার আর নাসিরের মুখ শুকিয়ে গেল। আমরা বুঝলাম সব কিছু আবার শুরু হচ্ছে। সেই রাতেই আমি আর নাসির ঠিক করলাম আমরা আবার যাব সেই ৭ নম্বর গহ্বরে। এবার সত্যিটা শেষ পর্যন্ত জানতে হবে, কারণ যদি আমরা না যাই তাহলে হয়তো একে একে সবাই হারিয়ে যাবে। সেই রাতে আমরা আবার সেই পুরনো খনির সামনে দাঁড়ালাম। আগের মতোই নিস্তব্ধ, কিন্তু এবার বাতাসটা আরও ভারী, আরও ঠান্ডা, যেন খনিটা আমাদের চিনে ফেলেছে। ভেতরে ঢুকতেই আমরা আবার সেই শব্দটা শুনতে পেলাম, ঠক ঠক ঠক। কিন্তু এবার একটা নতুন শব্দও ছিল, কারো ফিসফিসানি, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট, যেন কেউ বারবার বলছে, ফিরে আয়। আমার শরীর কেঁপে উঠল, কিন্তু আমরা এগোতে থাকলাম, কারণ এখন আর পিছু হটার উপায় নেই। আমরা সেই পুরনো টানেলে পৌঁছলাম, যেখানে সবকিছু শুরু হয়েছিল। কিন্তু এবার একটা বড় পরিবর্তন। দেয়ালের রক্তাক্ত হাতের ছাপগুলো যেন আরও নতুন, যেন সেগুলো আবার কেউ এঁকেছে। আর মাটিতে পড়ে আছে একটা পরিচিত জিনিস, লালটুর টর্চ। আমি সেটা তুলে নিলাম, আমার হাত কাঁপছিল। আমরা সামনে এগিয়ে চেম্বারে ঢুকলাম, আর এবার যা দেখলাম সেটা আগের থেকেও ভয়ঙ্কর। আগের সেই দানবটা নেই, কিন্তু তার জায়গায় দাঁড়িয়ে আছে লালটু। কিন্তু সে আর আগের লালটু না। তার শরীর কালো ধুলোয় ঢাকা, চোখ দুটো জ্বলছে লাল আলোয়। তার হাতে সেই একই হাতুড়ি, যেটা আমি ভেবেছিলাম ধ্বংস হয়ে গেছে। সে ধীরে ধীরে পাথরে মারছে, ঠক ঠক ঠক। নাসির ভয়ে পিছিয়ে গেল, ফিসফিস করে বলল, এটা এটা সম্ভব না। আমি বুঝতে পারলাম সেই দানবটা মরে যায়নি, সে শুধু নতুন শরীর পেয়েছে, নতুন রক্ষক, আর এবার সেটা আমাদেরই বন্ধু। হঠাৎ লালটু থেমে গেল, ধীরে ধীরে মাথা তুলে আমাদের দিকে তাকালো। তার মুখে একটা অদ্ভুত হাসি। সে বলল, তোমরা ফিরে এসেছ। তার গলা ছিল একসাথে অনেকগুলো মানুষের গলার মতো, যেন একসাথে অনেক আত্মা কথা বলছে। আমরা পিছিয়ে যেতে লাগলাম,
কিন্তু তখনই চারদিক থেকে ছায়ামূর্তিগুলো আমাদের ঘিরে ফেলল, সেই পুরনো শ্রমিকদের আত্মা। কিন্তু তারা এবার আগের মতো অসহায় না, তাদের চোখে ছিল রাগ আর ক্ষুধা। লালটু ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল, তার হাতে হাতুড়ি। সে বলল, একজন গেলে আর একজন আসতে হয়। আমার বুক ধরফর করতে লাগলো। আমি বুঝলাম এবার আমাদের পালা। ঠিক তখনই হঠাৎ আমার কানে একটা পরিচিত গলা ভেসে এলো, পাল, সুমন পাল। আমি চারদিকে তাকালাম, কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু গলাটা আবার এলো। ওর শক্তি হাতুড়িতে না, ওর শক্তি এখন ওর শরীরে। আমি বুঝলাম এটা বিকাশের গলা, সে এখনও আমাদের সাহায্য করছে। আমি নাসিরকে বললাম, ওকে থামাতে হলে হাতুড়ি না, লালটুকেই থামাতে হবে। নাসির কাপা গলায় বলল, কিন্তু সে তো আমাদের বন্ধু। আমি দাঁত চেপে বললাম, এখন সে আর বন্ধু না। লালটু তখন আমাদের খুব কাছে, সে হাতুড়ি তুলেছে। আমি চোখ বন্ধ করে এক ঝাঁপে তার দিকে ঝাঁপিয়ে পড়লাম। আমরা দুজন মাটিতে পড়ে গেলাম, হাতুড়িটা দূরে ছিটকে গেল। লালটু ভয়ঙ্কর শক্তিশালী হয়ে গেছে, সে আমাকে চেপে ধরেছে। আমি শ্বাস নিতে পারছিলাম না। ঠিক তখনই নাসির পিছন থেকে একটা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করল। লালটু চিৎকার করে উঠল, সেই চিৎকারে পুরো খনি কেঁপে উঠল। হঠাৎ তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগল, সে কাঁপতে লাগল আর ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। চারপাশে ছায়ামূর্তিগুলো মিলিয়ে যেতে লাগল, সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। আমি ধীরে ধীরে উঠে বসলাম। সামনে দেখি লালটু মাটিতে পড়ে আছে। এবার সে আবার আগের মতো, তার চোখ বন্ধ, মুখ শান্ত। সে বেঁচে ছিল না, কিন্তু সে মুক্তি পেয়েছিল। আমি আর নাসির খনি থেকে বেরিয়ে এলাম। এবার আমরা জানতাম সব সত্যি শেষ। কিন্তু আজও মাঝে মাঝে রাতে আমি ঘুমের মধ্যে সেই শব্দটা শুনি, খুব দূর থেকে, খুব ক্ষীণ, ঠক ঠক ঠক। হয়তো কোথাও আরেকটা গহ্বর আছে, আরেকটা রক্ষক, আরেকটা অভিশাপ। সবকিছু শেষ হয়ে গেছে, অন্তত বাইরে থেকে দেখলে তাই মনে হয়। খনিটা আবার সিল করে দেওয়া হয়েছে। 7 নম্বর গহ্বরের মুখে এখন মোটা লোহার দরজা, চারপাশে সতর্কতার বোর্ড। কেউ আর ওইদিকে যায় না। গ্রামের মানুষও সেই জায়গাটাকে এড়িয়ে চলে, যেন ওখানে কিছুই নেই, কখনো কিছু ঘটেনি। আমি আর নাসির, আমরা দুজনেই সেই জায়গা ছেড়ে অন্যত্র কাজ নিয়েছি। জীবন আবার ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে। মা এখন একটু ভালো আছে, রিজুও স্কুলে যায়, সবকিছু যেন ঠিকঠাক। কিন্তু ভিতরে ভিতরে একটা ভয়, একটা অজানা চাপা আতঙ্ক সবসময় রয়ে গেছে। কারণ আমরা জানি, আমরা যা দেখেছি তা শুধু একটা দুর্ঘটনা না, সেটা ছিল একটা অভিশাপ, একটা চক্র, যেটা বারবার ফিরে আসে। লালটুর মুখটা আজও মাঝে মাঝে চোখের সামনে ভেসে ওঠে, তার সেই শেষ মুহূর্তের শান্ত হাসি, যেন সে মুক্তি পেয়েছে। কিন্তু সেই সাথে একটা প্রশ্ন রেখে গেছে, সবাই কি মুক্তি পায়? কয়েকদিন আগে আমি আবার সেই জায়গায় গিয়েছিলাম, অনেক দিন পর। দূর থেকে 7 নম্বর গহ্বরটার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ আমার কানে এলো খুব ক্ষীণ একটা শব্দ, ঠক ঠক ঠক। আমি থমকে দাঁড়িয়ে গেলাম, শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে চারদিকে তাকালাম, কেউ নেই, কিছু নেই, সব আগের মতোই নিস্তব্ধ। তাহলে শব্দটা এলো কোথা থেকে? আমি আর এক মুহূর্তও দাঁড়াইনি, সেখান থেকে চলে এসেছি। কিন্তু সেই দিনের পর থেকে আমি বুঝে গেছি, অভিশাপটা এখনো বেঁচে আছে। হয়তো সেটা আর ওই খনির মধ্যে সীমাবদ্ধ নেই, হয়তো সেটা নতুন কোনো জায়গা খুঁজছে, নতুন কোনো গহ্বর, নতুন কোনো শিকার। আর সবচেয়ে ভয়ের কথা জানো, হয়তো সে এখন তোমার কাছেই আছে। তাই বলছি, যদি কোনোদিন গভীর রাতে তুমি কোনো অদ্ভুত শব্দ শুনতে পাও, যেন কেউ দূরে কোথাও পাথরে হাতুড়ি মারছে, ঠক ঠক ঠক, তাহলে ভুলেও সেই শব্দের দিকে যেও না।